আমি শুরু করছি। দেখো, আমরা পর্ব হইতেছে সেট। আমরা সচরাচর সেটের শব্দটা প্রায় প্রায় ব্যবহার করি। সেট হচ্ছে কতগুলো, আমি সংজ্ঞাটা পরে দিব। সেট হচ্ছে কতগুলো জিনিসের সমষ্টি বা সমাহার বলতে পারো, অথবা বলতে পারো কতগুলো জিনিসকে একত্রিত করা। ঠিক আছে, সেটা হতে পারে ভিন্ন ভিন্ন জিনিস অথবা এক জাতীয় জিনিস। ঠিক আছে, তাহলে আমরা যদি কতগুলো জিনিসকে একত্রিত করি, আর একত্রিত করা মানে হচ্ছে সমাহার। ঠিক আছে, সেই জিনিসগুলো যদি তুমি একত্রিত করো, সেটা হতে পারে বস্তুগত অথবা চিন্তাগত, অবস্তুগত। চিন্তায় আমি কতগুলো জিনিসকে গ্যাদার করলাম মেমোরিতে। ঠিক আছে, ওটা বাস্তবে দেখতেছি না। ঠিক আছে, আর কতগুলো জিনিস গ্যাদার করলাম যেটা আমরা দেখতেছি, আমাদের সামনে আছে, আমরা জোগাড় করছি। ঠিক আছে, তাহলে সেট যদি এরকম হয় যে কতগুলো জিনিস জোগাড় করা, সেটা বস্তুগত বা অবস্তুগত যেটাই হোক। এখন আমি তোমার সেটের সংজ্ঞাটা এরকম বলি, বাস্তব জগতে, ঠিক আছে, বাস্তব বা চিন্তা জগতে যে সমস্ত বস্তু, মানে বাস্তব ও চিন্তা জগতের কতগুলো বস্তুর সমাহারই হচ্ছে সেট। আমারটা লেখা লাগবে না, তোমরা একটু জাস্ট শোনো, বই থেকে সংজ্ঞাটা পড়বা। ঠিক আছে, বই থেকে সংজ্ঞাটা পড়বা। বলছে বাস্তব ও চিন্তা জগতের সুসংজ্ঞায়িত। এখানে আমরা জানি সংজ্ঞায়িত মানে মান আছে, আর এখানে সুসংজ্ঞায়িত অস্তিত্ব আছে, অথবা চিন্তায় আনা যায়, অথবা চিন্তায় আনা যায়। আমরা এখানে বসে বসে পৃথিবীতে বাস করে এই মহাবিশ্বের অন্য অন্য গ্রহের কথা ভাবতে পারি, তাই না? অন্য অন্য গ্রহ, নক্ষত্র ইত্যাদি। যদি আমরা এগুলো ভাবতে পারি, তাহলে এগুলো কিন্তু, তোমাকে যদি বলি তুমি আমাকে একটা মঙ্গল গ্রহ এনে দাও, শুক্রকে এনে দাও, বৃহস্পতিকে এনে দাও, চাঁদকে এনে দাও, এটা সম্ভব নয়। তাই আমি বলছি যে সেটের সংজ্ঞা এ কারণেই এরকম হয়েছে যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাহারকেই সেট বলে। এখন এই যে গ্রহ নক্ষত্র আছে, সৃষ্টিকর্তা সৃষ্টি করছেন, কিন্তু আমাদের জোগাড় করার ক্ষমতা নেই। ঠিক আছে, তাহলে সেটের ব্যাপারটা হচ্ছে এরকম। উদাহরণ হিসেবে অনেক কিছু বলতে পারো। তুমি যদি বলো ডিনার সেটের কথা বলো, ঠিক আছে, তারপরে মোবাইল সেটের কথা বলো, তুমি অনেক কিছুতেই সেট মিলাইতে পারবা। কারণ কি, মোবাইলের একটা চার্জার আলাদা থাকে, একটা হেডফোন থাকে, একটা মোবাইল ফোন থাকে, তাহলে কিন্তু তিনটা জিনিসের সমাহার মিলেই কিন্তু একটা সেট হয়েছে। ডিনার সেটের কথা যদি বলো, তাহলে তুমি দেখতেছো যে সেখানে কতগুলো প্লেট আছে, কতগুলো বাটি আছে, কতগুলো কাপ আছে, কতগুলো ছোট বড় চামিচ আছে। এরকম জিনিসগুলো কিন্তু এই বক্সের মধ্যে বিভিন্ন জায়গায় সাজানো আছে, আছে না? অনেক রকমের জিনিস দিয়ে একটা ডিনার সেট হয়েছে। তো এখানে সাজানোর সময় তারা কি করছে, ছোট ছোট কাপগুলো একসাথে, বড় বড় প্লেটগুলো একসাথে, ছোট প্লেটগুলো একসাথে, মানে
আলাদা আলাদা পার্টিশন দিয়ে দিয়ে, তাই না? পার্টিশন দিয়ে ভাগ করে করে কাকে কোথায় রাখবে সেটা ভাগ করে করে রাখছে। সেটের ব্যাপারটাও তাই। সেটে বলতেছে যে তুমি যদি একটা সেটের মধ্যে যদি একের অধিক উপাদান থাকে তাহলে সেই উপাদানগুলো কমা দিয়ে দিয়ে পৃথক করতে হবে, ঠিক আছে? আর সেটের নাম হবে বড় হাতের অক্ষর দিয়ে, ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে সেটের নামকরণ করা হবে, বুঝা গেছে? আর তার ভিতরে যদি একের অধিক উপাদান থাকে সেটাকে কমা দিয়ে দিয়ে আলাদা করতে হবে। যেমনটা আমি ডিনার সেটের কথা বললাম, তুমি একটা ডিনার সেটকে খুলে দেখো, দেখবা যে এক একটা পার্টিশন করা আছে এক একটা জিনিস রাখার জন্য, ঠিক আছে? তাহলে বাস্তবের সাথে একটু মিলিয়ে দেখলাম যে সেটকে আমরা আলাদা করছি কমা দিয়ে, আর ডিনার সেটের জিনিসগুলোকে আলাদা করছে পার্টিশন ব্যবহার করে। পার্টিশন বুঝো তো? মনে করো এই রুমটারে 2 রুম করতে চাই, মাঝখান দিয়ে বোর্ড দিয়ে একটা পার্টিশন দিয়ে দিলাম টেম্পোরারি, ঠিক আছে? আবার প্রয়োজন হলে বোর্ডটা খুলে ফেলা যাবে। যদি ওয়াল দিয়ে দিই তাহলে তো ঝামেলা, তাই না? তো ওরা কি করছে যে বক্সটা যা দিয়ে বানানো আছে, ওই যে কি বলে মোটা মোটা কাগজ, তাই না? ওই কাগজ দিয়ে, পিভিসিও না, ওই 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 কাগজ ককশিটও না। ককশিট তো দেখবা যে টিভি ফ্রিজ কিনলে 2 সাইডে সাদা রঙের ইয়া দেওয়া থাকে যাতে ঝাঁকি লাগলে ডিভাইসটার উপরে আঘাত না আসে, ঠিক আছে? আচ্ছা সেটা বাদ দাও। তাহলে আমরা সেটের সংজ্ঞাটা বুঝলাম যে বাস্তব ও চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাহারকে সেট বলে। কয়েকটা উদাহরণ দিয়ে দিবা, ডিনার সেট, অমক সেট, তমক সেট, ঠিক আছে? এরপরে আমরা জানলাম হচ্ছে সেটকে আমরা হচ্ছে প্রকাশ করি কি দিয়ে? ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে। সেটের মধ্যে যদি একাধিক উপাদান থাকে তা আলাদা করবার জন্য কমা চিহ্ন ব্যবহার করা হয়। যেমন মনে করো তুমি বললা যে এ একটা সেট যার মধ্যে 5টা বিজোড় সংখ্যা আছে। কি বলছি? এ একটা সেট যার মধ্যে 5টা বিজোড় সংখ্যা আছে, 1, 3, 5, 7, 9। তাহলে এইটা 5টা বিজোড় সংখ্যা নিয়ে একটা সেট গঠন করছে। তাহলে এই সেটের উপাদান 5টা। উপাদানগুলোকে আলাদা করবার জন্য কমা চিহ্ন ব্যবহার করেছি। আর যদি সেট লিখতে হয় তাহলে অবশ্যই 2টা সেকেন্ড ব্র্যাকেট থাকতে হবে, না হলে সেট হবে না। তাহলে সেট প্রকাশ করতে হলে কি কি লাগে? একের অধিক উপাদান থাকলে কমা দিয়ে পৃথক করব, আর 2 পাশে 2টা সেকেন্ড ব্র্যাকেট দেব, তাহলেই সেটা আসলে সেটকে বোঝাবে। বোঝা গেছে? তো তুমি যদি বলো যে স্যার আমি একটা সেট নিলাম যার উপাদান হবে ইংরেজি বর্ণমালার মধ্যে 5টা বর্ণ আছে, কি বলো তোমরা? ভাওয়াল, তাই না? ভাওয়েল না ভাওয়াল, এটা যাই হোক। এখানে দেখো এ, এ, ই, আই, ও, ইউ। তাইলে এই সেটটার নাম হবে ইংরেজি বর্ণমালার 5টা ভাওয়ালের সেট, ঠিক আছে? 5টাই তো ভাওয়াল আছে, তাদের সেট। তাহলে আমি যখন সেটের উপাদানগুলোকে ইংরেজি বর্ণমালা দিয়ে ব্যবহার করলাম তখন তুমি এখানে পরিষ্কার দেখতেছো সেটের উপাদানগুলো কিন্তু ছোট হাতের অক্ষর হয়েছে। সেটের নাম হবে বড় হাতের অক্ষরে, কিন্তু সেটের উপাদান হবে ছোট হাতের অক্ষরে। বুঝা গেছে? তাহলে সেটের উপাদান হয় সবসময়, যদি ইংরেজি বর্ণমালা ব্যবহার করি তাহলে ছোট হাতের অক্ষর দিয়ে হবে। তুমি যে কোনো অক্ষর দিয়ে ব্যবহার করতে পারো। তুমি যদি মনে করো যে স্যার আমি একটা সেট লিখতে চাই
যে আমরা 9-এ পড়ি, আমাদের কিছু বলেন, ঠিক আছে? তো তুমি ধরো 9-এ পড়ো, তোমার ম্যাথ একটা সাবজেক্ট আছে, হায়ার ম্যাথ একটা সাবজেক্ট আছে, ফিজিক্স একটা সাবজেক্ট আছে, কেমিস্ট্রি একটা সাবজেক্ট আছে। তো তুমি আরো বায়োলজি অ্যাড করতে পারো। যে নবম দশম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের কতগুলো সাবজেক্টের সেট, বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের সাবজেক্টের সেট হবে এটা, বুঝা গেছে? সেটগুলো তাইলে দেখো সেট কত রকমের হতে পারে। তোমার যতগুলো বই আছে সবগুলো বইয়ের নাম দিয়ে একটা সেট হতে পারে। তারপরে তোমার কতগুলো পছন্দের বান্ধবী আছে তাদের নাম দিয়ে একটা সেট হতে পারে, বান্ধবীর সেট, ঠিক আছে? তারপরে তোমার বন্ধুদের সেট হতে পারে, ভালো বন্ধুর সেট, পচা বন্ধুর সেট, তাই না? এরকম করে তুমি কিন্তু সেট বানাইতে পারবা। অনেক ভালো বন্ধু, তারপরে ভালো বন্ধু, তারপরে মিডিয়াম লেভেলের বন্ধু, তারপরে অনেক বেশি পচা বন্ধু যাকে দেখলেই মেজাজ খারাপ হয়, ঠিক আছে? আমরা এরকম করে অনেক সেট বানাইতে পারি, ঠিক আছে? প্লিজ কথা বলবা না তোমরা। এখন আমরা সেটের প্রকারভেদ পড়ব, ঠিক আছে? সেট হচ্ছে 2 প্রকারের। সেট কয় প্রকারের? 2 প্রকার। এখন তোমরা এতক্ষণ লেখো নাই, কোনো অসুবিধা নাই, এগুলো মস্তিষ্কে থাকবে তো? ঠিক আছে। আচ্ছা, সেট প্রকাশের পদ্ধতি, বাবারা এই সেট প্রকাশের পদ্ধতি কথা বলে না। দেখো আমি আজকের ক্লাসটায় অনেক আগাইতে যাচ্ছে, ঠিক আছে? সেট প্রকাশের পদ্ধতি, সেট প্রকাশ করা যায় 2টা পদ্ধতি। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। একটা তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। দেখো তালিকা পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে, আর গঠন পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে আচ্ছা এখানে সুনির্দিষ্টভাবে হবে, হ্যাঁ, সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে না, উল্লেখ করা থাকে না। উপাদানগুলো
উল্লেখ করার জন্য শর্ত দেওয়া থাকে। উপাদানগুলো উল্লেখ করার জন্য শর্ত দেওয়া থাকে। ঠিক আছে, এখন আমি একটা উদাহরণ লিখি। বললাম যে 1 2 3 4 5 এই সেটটার মধ্যে উপাদানগুলো কি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে। তাই এই সেটটার নাম হচ্ছে তালিকা পদ্ধতির সেট। তাই এটার নাম হচ্ছে তালিকা পদ্ধতির সেট। আমি একটা সেট লিখছি। মনে করো x belongs to n such that x square less than 25। কথা বলে না, এই যে লেখছি না, এটা হচ্ছে গঠন পদ্ধতির সেট। সব কিছু একসাথে বুঝে যাবে না বাবা, একটু ধৈর্য ধরতে হবে। সেট গঠন পদ্ধতির ঠিক আছে, এটা লেখছি, এটা তুমি জানো না। এই যে কোলন দেখতে পাইতেছ না, এটাকে ইংরেজিতে বলে সাজ দ্যাট, আর বাংলায় বলে যেন। এটাকে ইংরেজিতে বলে সাজ দ্যাট, এটাকে সেটে ইংরেজিতে বলে এটাকে সাজ দ্যাট। আর এটার বাংলায় বলে হচ্ছে যেন। আর এই যে চিহ্নটা দেখতেছো, এটা হচ্ছে বিলংস টু। বিলংস টু, এই চিহ্নটার নাম হচ্ছে বিলংস টু। এটার মানেও লিখে দেব, চিন্তা করার কিছু নাই। এটা নেন বুঝাবো, তুমি খালি এখন লিখে যাও, আমি যেমনি লিখছি এরকম লিখে যাও। শেষে নেই এখনো তোলা, কখন তুলবা? এই তোমরা আসলে মেয়েদের যোগ্য কিনা এটা পরীক্ষা করতেছে। ঠিক আছে, দেখো এখানে দেখো আচ্ছা, আমি একটা সেট নিলাম যার উপাদান হচ্ছে XYZ। যার উপাদান হচ্ছে XYZ। তাহলে আমি যদি বলি x বিলংস টু এ, কথা সত্য, কারণ x এ সেটের মধ্যে আছে। তাহলে বিদ্যমান বুঝাইতে বিলংস টু ব্যবহার করা হয়, বিদ্যমান বুঝাইতে। তাহলে x বিলংস টু এ, তাহলে এখানে বাংলাও লিখে দিতেছি। x হচ্ছে এ সেটের উপাদান, x হচ্ছে এ সেটের উপাদান। আমি যদি লিখি y বিলংস টু এ, তুমি বলবা y হচ্ছে
এ সেটের উপাদান, জেড বিলংস টু এ, তুমি বলবা জেড ও এ সেটের উপাদান। তা আমি যদি বলি যে পি বিলংস টু এ, পি কি এর মধ্যে আছে? তাহলে ডাজ নট বিলং হবে। ডাজ নট বিলং, এটা আছে ডাজ নট বিলং। এটা দিয়ে বোঝাই হচ্ছে পি উপাদানটি এর মধ্যে নাই। পি উপাদানটি এর মধ্যে নাই। তাহলে এখানে লেখো পি উপাদানটি এ সেটের মধ্যে বিদ্যমান নয়। তাহলে পি উপাদানটি এ সেটের মধ্যে বিদ্যমান নয় বুঝাইতে ডাজ নট বিলংস টু লেখা হয়। বিদ্যমান নয় বুঝাইতে ডাজ নট বিলং টু ব্যবহার করা হয়। বুঝতে পারছো? এখন তোমাদের কতগুলো সেটের পরিচিতি লিখে দিব। স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট হইতেছে এন। স্বাভাবিক সংখ্যার সেটের নাম কি? তো তোমাদের প্রশ্ন হইতেছে স্যার এন রে তো ডিজাইন করে লেখার কি আছে? সেটের এন হইলে ডিজাইন করে লিখতে হবে, আমি যেমনটা লিখছি। ঠিক আছে, আমি যেমনটা লিখছি এটাই সেটের সঠিক, মানে সেট প্রকাশের জন্য সঠিক পদ্ধতি। তোমাদের বইতে একটু ভুল আছে, হ্যাঁ, এই কারণে আমি এই যে এরকম একটা দাগ দিয়ে তারপরে এরকম করে এন লিখি। ঠিক আছে, এই দেখো কেমনে। ঠিক আছে, নিচে মিলাই দিছি, এই যে এরকম দেখো, আমি এরকম দিয়ে তারপরে এরকম দেই। ঠিক আছে, তাহলে এটা এন লেখার সঠিক পদ্ধতি। স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে এন। তাহলে গণনাকারী সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। গণনাকারী সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। আচ্ছা, এটা এই যে তুমি দেখলা, এই যে সেটটা লেখছি, তুমি লিখে শেষ করে যায় তোমার বাচ্চারে বলবা যে তুমি লিখো এর পর থেকে। আবার সে কি করবে, তার বাচ্চারে বলবে যে আমি এই পর্যন্ত লিখতে পারছি, এরপরে তুমি লিখো। ঠিক আছে, লেখা যাবে, সারা জীবন লেখা যাবে। ঠিক আছে, এক থেকে শুরু করে তুমি সারা জীবন লিখতে পারবা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। শুরু হবে 1 দিয়ে, 2, 3, 4, 5, 6, 7, এগুলো স্বাভাবিক সংখ্যার সেট। আরেকটা সেট জানা খুব দরকার, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। লেখো পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেটকে জেড দিয়ে প্রকাশ করা হয়। দেখো জেড এর আবার কেমনে ডিজাইন করছে। হ্যাঁ, তাহলে জেড রে এমনি ডিজাইন করে লিখতে হবে। আচ্ছা, তোমরা দেখো আমি কিভাবে জেড লিখি। কি বললাম একটু আগে, কি বললাম? এই যে একটা জেডই লিখছি, ঠিক আছে, একটা জেডই লিখছি। লেখার পরে কি করছি, এখানে একটু বাড়ায়া তারপরে এখান দিয়া মিলাই দিছি।
ঠিক আছে, তাহলে এভাবে লিখতে হবে। এই কথা না বলে যেটা বলি সেটা শোনো, ভুল শিখবা। দেখো আমি এই জিনিসটাকে তোমার দুইভাবে লিখে দেব, যাতে দুইভাবে লিখে দিই। 0 +- 1 +- 2 +- 3 +- 4 +- 5 ... ওই আগের মতোই তুমি লিখবা, তোমার বাচ্চা লিখবে, তারপরে তার বাচ্চা লিখবে, তার বাচ্চা লিখবে, লিখতেই থাকবে, কোনো সমস্যা নাই। দেখো এই জিনিসটাকে যদি আমি একটু অন্যভাবে লিখি, এই এখানে দেখো -ইনফিনিটি, এই ইনফিনিটি এখন অসীম অর্থে ব্যবহার করছে। -ইনফিনিটি, কমা, দিলাম, দেওয়ার পরে আবার একখান কমা দিলাম, -3 -2 -1 0 1 2 3, তারপরে 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 কমা, তারপরে +ইনফিনিটি। জেডকে এভাবেও লেখা যায়, জেডকে এভাবেও লেখা যায়, ঠিক আছে। -ইনফিনিটি ... এখানে যে সংখ্যা দিয়ে শুরু করছি, মানে এদিকেও যত আছে এদিকেও অত আছে, এদিককারগুলো মাইনাস, ওদিককারগুলো প্লাস, ঠিক আছে। ওই জন্যই তো বললাম তুমি লিখবা, তোমার বাচ্চারা লিখবে, তার বাচ্চারা লিখবে, ঠিক আছে। হ্যাঁ, লজ্জা লাগতেছে? হ্যাঁ, কথা বলবা না, ঠিক আছে। আমি এখন একটা কিউ লিখলাম, আর কিউ লেখা এখানে দাগ দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে মূলদ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট, ঠিক আছে। মূলদ সংখ্যার সেটরে কিউ দ্বারা প্রকাশ করা হয়। এক্স such that x equal to p by q, x such that x equal to p by q যেখানে POQ পূর্ণ সংখ্যা, যেখানে POQ পূর্ণ সংখ্যা এবং Q not equal to 0, মানে বুঝাই দেব, চিন্তা করার কিছু নাই। এটা হচ্ছে মূলদ সংখ্যার সেট। বলছি এক্স সাজ দ্যাট, এক্স যেন এক্স, মানে এই এক্স আর এই এক্স একই অর্থ বুঝাইছে। এক্স যেন এক্স, যার মান হচ্ছে পি বাই কিউ, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা, মানে পি আর কিউ এর মান
ধনাত্মক, ঋণাত্মক সব হইতে পারবে, কিন্তু পূর্ণ। পূর্ণ মানে হচ্ছে 1 ± 1 ± 2 ± 3, ইজিকটকে পূর্ণ সংখ্যার সেট দেখাইলাম না, সেখান থেকে। কিন্তু Q0 কেন নিলেন না? কারণ তোমরা জানো যে ভগ্নাংশের হরকে যদি 0 দেই তাহলে অসংজ্ঞায়িত হয়। বোঝা গেছে? তাহলে এই যে সেটটা লিখছি, এটা গঠন পদ্ধতিতে লিখছি, ঠিক আছে? গঠন পদ্ধতিতে লেখার কারণটা কি? আমি তালিকা পদ্ধতিতে কেন লিখি নাই? কারণ এত পরিমাণ মূলদ সংখ্যা আছে যা আমি কখনো লিখে শেষ করতে পারবো না। তাহলে তোমাদের বলে দেই, যে কোনো ভগ্নাংশ সংখ্যা মানে অমূলদ না। তোমরা অমূলদ চেনো তো আবার? তাহলে অমূলদ নয় এমন সংখ্যার ভগ্নাংশ সংখ্যাগুলো কি জানো? মূলদ সংখ্যা। আবার যে কোনো পূর্ণ সংখ্যাও কিন্তু মূলদ সংখ্যা। 1 কি? মূলদ। 2 কি? মূলদ। 1 2 3 -1 2 3 এটা সবাই মূলদ। আর হইতেছে তোমার 4/5, 5/4, 1/2, 3/5, যা কিছু যত ভগ্নাংশ লিখবা সব মূলদ সংখ্যা। যত ভগ্নাংশ লিখবা সব মূলদ সংখ্যা, কিন্তু ভগ্নাংশের মধ্যে যেন অমূলদ না থাকে। ভগ্নাংশের লব হরে যদি অমূলদ না থাকে তাহলে যে সংখ্যাটা তৈরি হবে সেটা মূলদ সংখ্যা। আমি কি বুঝাইতে পারছি? তাহলে তোমাদের আমি আলাদা করে দিছি যে মূলদ সংখ্যা, ঠিক আছে? তাইলে মূলদ কোনগুলো? √2, √3, √5, √7, ঠিক আছে, √6, √8, এইগুলো সব অমূলদ। এইগুলো সব কি? সহজ কথা বলে দিছি, পূর্ণবর্গ না। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূলই অমূলদ। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূলই অমূলদ, ঠিক আছে? তাহলে পূর্ণবর্গ কারা? 1 4 9 16 25 36 49, এরা পূর্ণবর্গ। এইগুলা বাদ দিয়ে যে সংখ্যাগুলো রয়েছে তাদের উপরে রুট দিলেই সেটা অমূলদ সংখ্যা হবে, ঠিক আছে? তাহলে অমূলদ সংখ্যা, তাহলে আমি যদি তোমার অমূলদ সংখ্যা চিনায় দেই, বাবা শোনো, অমূলদ সংখ্যা চিনায় দিলাম, পূর্ণবর্গ না এমন সংখ্যার বর্গমূল, পূর্ণবর্গ না এমন সংখ্যার বর্গমূল। তাইলে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূলরে যদি তুমি রুট করে দাও, বর্গমূল করে দাও, তাহলে অমূলদ সংখ্যা পাওয়া যায়। এই অমূলদ সংখ্যা, তাইলে অমূলদ সংখ্যাটারে বাছা ভালো আলাদা, এগুলা বাদ দিয়ে যা আছে সব মূলদ, যা আছে সব মূলদ। ক্লিয়ার? এবার তোমারে বলি, এটা হইতেছে বাস্তব সংখ্যার সেট আর, এটা হইতেছে কি? বাস্তব সংখ্যার সেট আর, এটা হচ্ছে বাস্তব। এটা হচ্ছে বাস্তব সংখ্যার সেট। আর কি? বাস্তব সংখ্যার সেট। লিখতেছেন না বাবা? কোথায় পাবেন? কলম হারায় গেছে? এই তোমাদের যে পড়াইতো সে কি সুস্থ আছে? এত ম্যানারলেস হইতে পারে? এই আমি কি বই লিখতেছি, বই দেখতেছি? তোমার বইয়ের মধ্যে যদি সবই থাকতো তাহলে আমার কাছে আসাও লাগতো না, পড়াও লাগতো না। এখন একজন খুব সুন্দর করে নোট করে,
আর একজন লেখেই না, কিন্তু পরীক্ষায় আশা করে যে হাইয়েস্ট তুলবে। ঠিক আছে, তোমরা মানে ক্লাস করাই শেখো নাই তোমরা। ওই যে ক্লাস 10-এর যারা পড়ে ওরা কি করে, আমি বোর্ডের মধ্যে দাড়ি কমা সেমিকোলন যা লিখি ওরা খাতার মধ্যে লিখে নিয়ে যায়, ওইটাই ওদের নোট খাতা ওইটাই রেখে দেয়, আর বাকিটা হচ্ছে অন্য জায়গায় প্র্যাকটিস করে, বাসায় আলাদা করে নোট করে না। কি করে, আমি যা বোর্ডে লিখবো ওরা সব লিখে নিয়ে যাবে। নিরানব্বই 98 নম্বর স্কুলে পাওয়া মুখের কথা, পাইছে। দেখো তাইলে এই আর হইতেছে বাস্তব সংখ্যার সেট। এই জগতে যত বাস্তব সংখ্যা আছে সব আর এর মধ্যে আছে। আর এ পর্যন্ত আমি তোমাদের যত সেট দেখাইছি সবগুলো সেট আমার কিন্তু চোখ খালি এখানেই নাই, কথা বুঝো? ঠিক আছে, তোমাদের মতন পুংটা পোলা পান্ডে আমি পড়ায়া অভ্যস্ত, আমি জানি। ঠিক আছে, কেমনে বানাইতে হয়, কিন্তু আমি ওইটা ছেড়ে দিছি। ঠিক আছে, তারপরে মাঝে মধ্যে অ্যাপ্লাই করি টুকটাক। এটা যেন বাস্তব সংখ্যার সেট, আর তার মধ্যে দুইটা অংশ আলাদা করছে, একটা মূলদ আর একটা অমূলদ। সহজ ডেফিনেশন, মূলদ ও অমূলদ সংখ্যার সেটকে বাস্তব সংখ্যা বলে। মূলদ ও অমূলদ সংখ্যার সেটকে বাস্তব সংখ্যা বলে। রুম ঠান্ডা হয়েছে তো? কথা কইবে না, এই ফ্যান বন্ধ থাকবে। ঠিক আছে, মূলদ ও অমূলদ সংখ্যার সেটকে বাস্তব সংখ্যা বলে। বোঝা গেছে? এখন তুমি এই মূলদ সংখ্যার মধ্যে কি কি আছে জানো? আচ্ছা, 1 +-1 +-1 কি মূলদ সংখ্যার মধ্যে আছে? আছে কি না? তোমার একটু আগে বললাম না, ধনাত্মক হোক আর ঋণাত্মক হোক, যে কোনো অখণ্ড সংখ্যা, অখণ্ড আস্ত, ঠিক আছে, সেই সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা, সে মূলদ সংখ্যা। প্লাস হোক আর মাইনাস হোক, সেই সংখ্যা, অখণ্ড সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। তাইলে মূলদ সংখ্যার মধ্যে তোমার কিন্তু এই জেড নামের একটা সেট কিন্তু মূলদ সংখ্যার মধ্যে আছে কি না? কারণ প্লাস হোক আর মাইনাস হোক, +-1 +-2 +-3 কার মধ্যে আছে? জেড এর মধ্যে আছে। ঠিক আছে, জেড এর মধ্যে আছে। এখন তাহলে এই মূলদের মধ্যে কি খালি এগুলাই আছে না অন্য কোনো সংখ্যা আছে? আছে, অন্য কোনো সংখ্যা আছে কি? ভগ্নাংশ সংখ্যা আছে। এর মধ্যে আর কি আছে? ঠিক আছে, দেখো ভগ্নাংশ সংখ্যা। তাইলে মূলদের মধ্যে হচ্ছে তোমার 0 +-1 +-2 +-3 +-4 যা বলতেছি সব মূলদ। ঠিক আছে, আবার 3/4 2/3 মানে যতগুলো ভগ্নাংশ বানাইতে পারো তুমি সেগুলোও কিন্তু মূলদের মধ্যে আছে। আর অমূলদের মধ্যে কারা আছে? √3 √2 √6 √5 √7 √8 √10 √11 √12 √13 এভাবে করে বলতেই থাকবা, শুধু পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল ছাড়া। তাহলে অমূলদ আমরা জানি। ঠিক আছে, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূলই অমূলদ। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূলই অমূলদ। ঠিক আছে,
পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ। ঠিক আছে। আচ্ছা, এখন এই জেড রে যখন লিখছিলাম দেখো জেড রে যখন লিখছিলাম আমি মাইনাস ইনফিনিটি, তারপরে হচ্ছে -3, -2, -1, 0, 1, 2, 3 ডট ডট কমা ইনফিনিটি। ঠিক আছে, লিখছিলাম না? দেখো তো এইখান থেকে যদি আমি এদিককার সংখ্যাগুলো নেই সেটা কি n এর উপাদান হয় না? তাহলে জেড এর মধ্যে n আছে। জেড এর মধ্যে কি আছে? এই জেড এর মধ্যে স্বাভাবিক সংখ্যা আছে। জেড এর মধ্যে স্বাভাবিক সংখ্যা আছে। জেড এর মধ্যে ঠিক আছে, জেড এর মধ্যে স্বাভাবিক সংখ্যা আছে। আমি এই যে সুন্দর করে আলাদা আলাদা করে ভাগ ভাগ করে প্রেজেন্টেশন দিয়ে দিতেছি, এভাবে একটু পড়াশোনা করবেন, শিখবেন। আমি তো আর সারা জীবন থাকবো না, আমার জায়গায় আপনারা আসবেন, পড়াবেন, বাচ্চাদের শেখাবেন, তাই না? অবশ্য আমি আর কি পড়াই, আপনারা আমার চাইতে অনেক ভালো কিছু পড়াবেন। আচ্ছা, এখন আমি তোমাদের একটা বিষয় শিখায়া তারপরে অন্য কিছু দেখি। উপসেট, খেয়াল করো। উপসেট একটা সেটের মধ্যে যে উপাদান আছে সেই উপাদানগুলো ব্যবহার করে করে আমরা যতগুলো আলাদা আলাদা সেট তৈরি করতে পারবো তার সবগুলোই হবে প্রদত্ত সেটের উপসেট। আচ্ছা, মনে করো তুমি কিচ্ছু বোঝো নাই, ঠিক আছে, আমি তোমারে বুঝাইতে পারি নাই, দোষ তোমার না আমার। এক্স ওয়াই জেড এই একটা সেট, ঠিক আছে, কি করলাম, এই সেট থেকে আমি এক্স স্টারে নিয়ে একটা সেট বানাইলাম, হয় নাই? এই সেটের ভিতর থেকে একটা উপাদান নিয়ে একটা সেট বানাই ফেলছি। তারপরে আমি কি করলাম, ওয়াই নিয়ে আর একটা সেট বানাইলাম আর জেড নিয়ে আর একটা সেট বানাইলাম, তিনটা সেট বানাইলাম। আবার আমি এক্স আর ওয়াই রে নিলাম, একটা সেট হলো, এক্স এর সাথে ওয়াই নিছে, এখন এক্স এর সাথে জেড নিব, এক্স এর সাথে জেড নিলাম, ঠিক আছে। তারপরে ওয়াই এর সাথে জেড নিলাম, ওয়াই এর সাথে জেড নিলাম, তারপরে এক্স ওয়াই জেড তিনটাই নিলাম, তারপরে একটা ফাঁকা সেট নিলাম। ওই চিহ্নটার নাম হচ্ছে অরি, অরি চিহ্ন, ঠিক আছে। এই চিহ্নটার নাম হচ্ছে অরি, অরি দিয়ে ফাঁকা সেট বোঝায়। আচ্ছা, একটা জিনিস এখন খেয়াল করো,
ভালো করে বুঝবা, উদাহরণ দিয়ে দেন সংজ্ঞা। আমি এই সেট থেকে একটা সেট বানাইছি যার উপাদান তুমি এখানে দেখতেছো আছে, এটাও তাই এটাও তাই, সবগুলোর মধ্যে যা দেখতেছো এখানে এসে দেখলাম 3টা উপাদান, এই 3টা উপাদানও ওই সেটের মধ্যে আছে। স্যার এইটা তো নাই, ফাঁকা সেট। ঠিক আছে, তাহলে এখান থেকে 2টা কথা লিখতে হবে। আচ্ছা, ফাঁকা সেট প্রকাশের পদ্ধতি। ফাঁকা সেট প্রকাশের পদ্ধতি। দেখো, ফাঁকা সেট প্রকাশের 2টা পদ্ধতি। এক হচ্ছে শুধুমাত্র একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, ভিতরে যেন একটা ডটও না পড়ে, ভিতরে যেন একটা ডটও না পড়ে। আর একটা হইতেছে অরি চিহ্ন। কেউ কেউ কি করে, অরি দিয়ে আবার 2 পাশে 2টা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেয়, ভুল। ফাঁকা সেট কেউ যদি এভাবে লিখে তাহলে ভুল, ভুল ফাঁকা সেট। ঠিক আছে, এটা কিন্তু ভুল পদ্ধতি। হয় অরি লিখবা, নইলে 2টা সেকেন্ড ব্র্যাকেট দিবা, ফাঁকা সেট। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, এখন ফাঁকা সেট প্রকাশ বুঝাইলাম, প্রকাশটা জানাইলাম যাতে ভুল না করি আমরা, আর এই ভুল করে আসলে পরে অঙ্কটা কাটা যাবে। ঠিক আছে, এখন আমি যে 2টা নোটের কথা বলেছিলাম সেটা লিখে দেব। নাম্বার 1, ফাঁকা সেট। ফাঁকা সেট যে কোনো ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। ফাঁকা সেটটা হচ্ছে যে কোনো সেটের উপসেট। ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। আর নাম্বার 2, প্রত্যেকটা সেট নিজেই নিজের উপসেট। প্রত্যেকটি সেট নিজেই নিজের উপসেট, সেটা আমরা দেখেছি। ফাঁকা সেটটা এ সেটের উপসেট ছিল না, আবার এক্স ওয়াই জেড এ সেটের উপসেট ছিল না। এই জন্য আমরা বলছি এইখান থেকে আগে বুঝাই নিলাম, তারপরে 2টা নোট লিখে দিলাম। তাহলে এ সেটের উপসেট সমূহ, এ সেটের উপসেট সমূহ। বুঝা গেছে? এইবার দেখো, এ সেটের যতগুলো উপসেট লিখছি সেই উপসেটের উপাদানগুলো এর মধ্যে খুঁজে পাওয়া যায় না যায় না? খুঁজে পাওয়া যায়। একটু বাস্তব দেখা দেখা কথা বলবেন, যদি তা বলতে না পারেন তাহলে পড়াশোনা করে লাভ নেই। আমি এখানে এ সেটের যতগুলো উপাদান উপসেট লিখছি সবগুলোর উপাদান এখানে আমরা খুঁজে পাই। ঠিক আছে, সব সেটের উপাদান এটার মধ্যে খুঁজে পাই, কিন্তু এটার সব উপাদান এখানকার সব সেটের মধ্যে নাই। এই একটা উপসেট এক্স এটার মধ্যে আছে, কিন্তু ওয়াই জেড কি এই সেটের মধ্যে আছে? নাই। তাহলে উপসেটগুলোর উপাদান এই সেটের মধ্যে আছে, কিন্তু এই সেটের উপাদানগুলো সব উপসেটের মধ্যে নাই। তাহলে এখন সংজ্ঞাটা সহজ হবে।
বুঝা গেছে? এখন দেখো এভাবে যে কোনো একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় তার ওই সেট কোনো একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় সেই সেটের উপাদানগুলো আগের সেটে থাকবে, কিন্তু আগের সেটের সকল উপাদান উপসেটগুলোর মধ্যে থাকবে না। এরূপ সেটটি হচ্ছে উপসেট। সংজ্ঞাটা জটিল এ কারণে উদাহরণ আগে বুঝাইছি, দেন সংজ্ঞা দিছি। উপসেটের কোনো সেটের উপসেটের উপাদানগুলো ওই সেটের মধ্যে থাকবে, কিন্তু ওই সেটের সব উপাদান উপসেটের সেটের মধ্যে থাকবে না। একটু বইটা খুলে দেখেন কি লেখছে সংজ্ঞাটা। কোন সেটের কি লেখছে? আচ্ছা, যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। একটু লিখে রাখো, যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। আচ্ছা, এখন মনে করো আমি এখান থেকে একটা সেট নিলাম, এটার নাম দিলাম হইতেছে বি। এ সেটের যে উপসেটগুলো নিছি তার মধ্য থেকে একটা সেট নিছি, তার নাম দিছি বি। এখন বি হচ্ছে এর উপসেট, বি হচ্ছে এর উপসেট। তাহলে এটা আমরা গাণিতিকভাবে কিভাবে লিখব? বি উপসেট এ। এটা দিয়ে কি বুঝাচ্ছি? কে কার উপসেট? বি হচ্ছে এর উপসেট। ভুল করেন না, উপসেট কে এখানে? বি। কার? এর। তাহলে বি আগে হবে। বি হচ্ছে এর উপসেট, লিখে রাখেন বি হচ্ছে বি সেট। বি সেট হচ্ছে এ সেটের উপসেট। বি সেট হচ্ছে এ সেটের উপসেট। ক্লিয়ার? তাহলে এখন তোমাদেরকে আমি শেষ করি, মুছে দেব। লেজি, এত লেজি হলে কেমনে পড়বে? এ সেটের উপাদান সংখ্যা, এ সেটের উপাদান সংখ্যা এন অফ এ, মনে আছে? এন অফ এ। কোন সেটের উপাদান সংখ্যা প্রকাশ বুঝাইতে হলে এন দিয়ে সেটটা লিখতে হবে প্রথম বন্ধনীর মধ্যে। এন দিয়ে সেটটা লিখতে হবে প্রথম বন্ধনীর মধ্যে। এ সেটের উপাদান কয়টা? তিনটা। এ সেটের উপাদান হচ্ছে তিনটা। এ সেটের উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n। কোন সেটের উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। কোন সেটের উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এ সেটের উপাদান কয়টা? তাহলে n এর মান কত হবে? 3।
এন কি সেটের উপাদান সংখ্যাকে বোঝাচ্ছে, এন কি বোঝাচ্ছে? তাইলে সেটের উপাদান সংখ্যা হইতেছে এন, সেটের উপাদান সংখ্যা হইতেছে কি এন। এই যে লিখলাম না, এটা এমসিকিউতে সবসময় আসে। একটা সেট দিয়ে দিবে, দিয়ে বলবে এর উপসেট কয়টা। একটা সেট দিয়ে বলবে এর উপসেট কয়টা। আচ্ছা, মনে করো বলল যে পি একটা সেট, পি কিউ আর এস, ঠিক আছে, পি কিউ আর এস এক্স ওয়াই জেড। এখন এই সেটের উপসেট কয়টা? পি সেটের উপসেট সংখ্যা, পি সেটের উপসেট সংখ্যা 4 7 2 টু দি পাওয়ার 7 2 টু দি পাওয়ার 128। এই সেটের উপসেটের সংখ্যা 128, ঠিক আছে। লেখো, এখনো ব্যাখ্যা শেষ হয় নাই। এই যে যেগুলো লিখতেছি না, এইগুলা বুঝলে সে সিকিউও পারবে, এমসিও পারবে, সব কিছুরই উস্তাদ হবে। এখন যারা মনে করতেছে কি যে এগুলো হুদাই, তাহলে ও বুদাই হয়ে যাবে, ঠিক আছে। এটা যদি হুদাই মনে করে তাহলে ও বুদাই হবে 100%। তো কি হয়েছে? বাস্তবতা। দেখ, এই কথা বলে না। তাহলে উপসেটের সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখন তোমার স্যারেরা কি করবে জানো? বলবে কি কোনো সেটের উপসেটের সংখ্যা 32 হলে ওই সেটের উপাদান সংখ্যা কত? ওই সেটের উপাদান সংখ্যা কত? তাহলে তুমি 32 কি করবা? 32 = 2 টু দি পাওয়ার 5 না? এই 2 এর পাওয়ার যেটা, সেটা হইতেছে ওই সেটের উপাদান সংখ্যা। আলোচনা করে দিতেছি, এর বাইরে একটা সিঙ্গেল এমসিকিউ পাবেন না। পড়েন ভালো করে। এটা একটা প্রশ্ন, ঠিক আছে। আলোচনা চলতে থাকবে, দেখি তাড়াতাড়ি শেষ করো। আজকে সকালবেলা এখন দেখো, কথা বলে না। দেখো, এ সেটের প্রকৃত উপসেট সমূহ
এ সেটের প্রকৃত উপসেট সমূহ এক্স ওয়াই, বসে না থাকে লেখো জেড, তারপরে এক্স ওয়াই, তারপরে এক্স জেড, তারপরে হচ্ছে ওয়াই জেড, তারপরে ফাঁকা সেট। দেখো আমি এই সেটটাকে প্রকৃত সেটের মধ্যে নেই নাই, ঠিক আছে? প্রত্যেকটা সেট নিজেই নিজের উপসেট, কিন্তু প্রকৃত তো বলি নাই, বলছি এ সেটের মধ্যেও 3টা উপাদান আছে, এই সেটের মধ্যেও 3টা উপাদান আছে যা একই। এখন তাহলে প্রকৃত উপসেট হবে ওই উপসেটটা বাদ দিয়ে, যার উপসেটটা আমরা নির্ণয় করলাম সেও উপসেটের মধ্যে থাকবে, যার উপসেট আমরা নির্ণয় করলাম সেও উপসেটের মধ্যে থাকবে, তাকে বাদ দিয়ে বাকি যে কয়টা পাবো সেটা হইতেছে কি প্রকৃত উপসেট। এখন দেখো প্রকৃত উপসেটের সংখ্যা, কোনো সেটের প্রকৃত উপসেটের সংখ্যা এখানে আছে কয়টা জানো? 7টা। কয়টা আছে? কোন সেটের প্রকৃত উপসেটের সংখ্যা 2n-1। পরীক্ষায় এই সমস্ত জিনিস আসে। কোন সেটের প্রকৃত উপসেটের সংখ্যা কি হবে? 2n-1। আর যদি শুধু উপসেট বলে তাহলে 2n। তাইলে এখানে n এর মান কত বলো? 3। এ সেটের জন্য কত? এ সেটের জন্য কত? 3 না? 8 - 1 = 7। 8 - 1 = 7। এত ভেঙে ভেঙে দেখাচ্ছি, ঠিক আছে? যে কোনো সেটের প্রকৃত উপসেটের সংখ্যা 2n-1, এটা হচ্ছে সূত্র। এরপরে তুমি n এর মান সেটের মধ্যে কয়টা উপাদান আছে সেটা 2 এর পাওয়ারে বসায় দিবা, তার থেকে 1 বাদ দিয়ে দিবা। এখন দেখো স্যাররা কেমন দুষ্টামি করে, ঠিক আছে? এখন দেখো আমি বলি, স্যাররা বলবে কোনো সেটের প্রকৃত উপসেট যদি 15 হয় তাহলে ওই সেটের উপাদান সংখ্যা কত? 4। 15-র সাথে 1 যোগ দিতে হবে, 16 হয়ে যাবে। কোন সেটের প্রকৃত উপসেট কয়টা? 15টা। প্রকৃত উপসেট যদি 15টা বলি তাহলে মোট উপসেট কত? 16টা। 1 যোগ হবে 16 হইল। 16 2^4। তাহলে ওই সেটের উপাদান কয়টা? দেখো কোন সেটের প্রকৃত উপসেটের সংখ্যা 15 হলে, কোন সেটের প্রকৃত উপসেটের সংখ্যা 15 হলে ওই সেটের উপাদান সংখ্যা কত? প্রকৃত উপসেট 15। তাহলে মোট উপসেট কত?
15 যোগ 1 ইজ ইকুয়াল টু 16। ঠিক আছে, তাইলে 16 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4। সুতরাং ওই সেটের উপাদান সংখ্যা 4। ওই সেটের উপাদান সংখ্যা 4। আচ্ছা দেখো, আমার পড়ানোটা হচ্ছে এরকম সিরিয়ালি যেটা একসাথে করা যায়। এখন লেখো পাওয়ার সেট বা শক্তি সেট। পাওয়ার সেট বা শক্তি সেট। একটু আগে এই পেস্ট্রি স্পন্সর করে দেবো কিন্তু আমি একদম। ঠিক আছে, আমি কিন্তু সব জানি। দেখা লাইছি কয়া দিমু। ঠিক আছে, এ সেটের উপসেট। ঠিক আছে, এই দেখো এ সেটের উপসেট সমূহ। এটা আমি লিখলাম না কারণ এর আগে লিখে দিছি। ঠিক আছে, এ সেটের প্রকৃত উপসেট লিখে দিছি না, এখন আমি লিখব না। ঠিক আছে, তো আমি পি এর মধ্যে এ লিখলাম। কি লিখছি বলো তো? পি এর মধ্যে এ লিখছি। এটা পড়বো হচ্ছে পি অফ এ। আর এই পি অফ এ সেটের শক্তি সেটকে নির্দেশ করে। তাহলে পি অফ এ দিয়ে কি নির্দেশ করে? এ সেটের শক্তি সেটকে নির্দেশ করে। এ সেটের শক্তি সেটকে নির্দেশ করে। এখন এই পি অফ এ সমান সমান এই তোমরা কি তোমাদের ইজ্জত নিয়ে বাসায় ফিরে যেতে চাও নাকি চাও না? কার ইজ্জত নাই? এই শোনো, এই এমন করে না। দেখো
এই যে এ সেট, এ সেট, আর এটা হইতেছে এ সেটের উপসেট। এটা কি এ সেটের উপসেট, তাই না? এ সেটের উপসেট না? এখন এই দেখো, এইখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, আর এইখানে আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তার মানে কি, কথা বলা লাগবে না রে বাবা, আমার কাছে প্রশ্ন করা লাগে না, প্রশ্ন পয়দাও করি সমাধানও করি, ঠিক আছে? এই যে দেখো এক্স, এটা এটা এটা, হ্যাঁ, এই যে তুমি যেগুলা দেখতেছো এগুলা কি সেট, এগুলা কি, এগুলো হইতেছে সেট, ঠিক আছে? তারপরে প্রথমে আর একটা সেকেন্ড ব্র্যাকেট, শেষে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিছি, তাহলে এই পুরাটা একটা সেট। এই যে এই পর্যন্ত একটা সেট। শোনো, আমি অন্যদের মতন দুমদারাক্কা পড়াই না, পেশাল পারবা না আমার পড়াইতে দিবা, আমি এরকমই পড়াই, পছন্দ হলে পড়ো, নাইলে যাওগা। কথা বোঝো নাই? এই যে দেখো, এগুলা হচ্ছে সেট, এই সেটের শুরুতে একটা, শেষে আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিছি, তাইলে এই সেটটারে বলে সেটের সেট। কিসের বলে? উপাদানগুলো সেট না, তাহলে এটাকে বলে সে সেটের সেট। এটা কার সেট? এ সেটের উপসেট। তাহলে এ সেটের উপসেটের সেটকে, মানে কোনো সেটের উপসেটের সেটকে শক্তি সেট বলে। দেখো কত সহজ করে সংজ্ঞা করে দিলাম। এটা কি সেটের সেট, এই পুরাটা এখান থেকে শুরু করে ওই পর্যন্ত কি সেটের সেট। ভিতরে কারা আছে? কোন একটা সেটের উপসেট, তাহলে ওই সেটের শক্তি সেট হয়ে গেছে এটা। তাহলে সংজ্ঞায় কি বলবো? কোনো একটা সেটের, কোনো একটা সেটের উপসেটের সেটকে, কোনো সেটের উপসেটের সেটকে শক্তি সেট বলে। বুঝা গেছে? আচ্ছা, আমি হচ্ছে তোমার এটা, তাইলে আমি এই যে উপসেট যখন পড়াইলাম, উপসেট দিয়ে যে শক্তি সেট হয়, এই কারণে আমি এই শক্তি সেটেরটা এখন পড়াই নিলাম। তাহলে কি শিখলাম বলো তো? কোন সেটের উপসেটের সেটকে শক্তি সেট বলে। এগুলো কাজে লাগবে, অঙ্কে কাজে লাগবে। শক্তি সেট বোঝায়, লিখে দিছিলাম। আচ্ছা, একটা তথ্য লিখে নাও। বি সেট, বি সেট হচ্ছে, বি সেট হচ্ছে এ সেটের, এ সেটের, বি সেট হচ্ছে এ সেটের প্রকৃত উপসেট। বি সেট হচ্ছে এ সেটের প্রকৃত উপসেট, যেটা গাণিতিকভাবে লেখা হবে এরকম, যেটা গাণিতিকভাবে লেখা হবে এরকম। যদি এই চিহ্ন দিয়ে লেখা থাকে তাহলে বুঝবা বি সেটটা হচ্ছে এ সেটের উপসেট, প্রকৃত উপসেট। কেমন সেট? বুঝা গেছে? আচ্ছা, আমরা নিচে দাগ দিলে তো উপসেট বলবো, আর আমি বলেছি প্রকৃত উপসেট। দেখো বাংলায় লিখে দিয়েছি। প্রকৃত উপসেট হইলে দাগ দিতে পারবা না, প্রকৃত উপসেট হইলে দাগ দিতে পারবা না। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি তোমাদেরকে পড়াবো সেটের সমতা। সেটের সমতা
মনোযোগ দিয়ে ক্লাস করলে ক্লাস বোরিং লাগবে না, মজাই লাগবে। ঠিক আছে, ক্লাস মনোযোগ দিতে হবে। এখন আপনার মনের মধ্যে যে আমি বসে নাই, ঠিক আছে, সেটের সমতা। মনে করো এই একটা সেট নিলাম 1 2 3 4, আর বি আর একটা সেট নিলাম 1 2 2 3 4 4। ঠিক আছে, এখন তোমারে যদি জিজ্ঞেস করি এটার উপাদান কয়টা, 4টা। যদি জিজ্ঞেস করি এটার উপাদান কয়টা, এটার উপাদানও 4টা। ঠিক আছে, এই যে সেটের উপাদান যখন কাউন্ট করতে হয়, যারা মনে রাখতে পারবেন না নোটগুলো লিখে রাখবেন, লেকচারের নোট গুরুত্বপূর্ণ। কোনো সেটের একই উপাদান 1000 বারও যদি থাকে, তাকে একবার কাউন্ট করতে হবে। গণনা করার সময়, উপাদান গণনা করার সময় তাকে একবার কাউন্ট করতে হবে। তাইলে 1 2 আছে 2 বার, 4 আছে 2 বার, তাইলে এটা সে একটা উপাদান বোঝায়। এটা কয়টা বোঝায়? এটা একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, 4টা উপাদান। তাহলে একটা সেটের মধ্যে একটা সেটের মধ্যে একই উপাদান যতবার থাকবে তাকে আমরা একবার কাউন্ট করব। তাহলে এখন তুমি কি মানো যে এ আর বি সেট সমান? এখন এ আর বি সেট কি সমান? এ সমান বি, এ সমান বি। অর্থাৎ দুইটা সেট সমান হইতে হলে তাদের উপাদানগুলোর সংখ্যা সমান হতে হবে, একই সাথে উপাদানগুলো অভিন্ন হতে হবে। এখানকার উপাদান অভিন্ন নাই এবং উপাদান সংখ্যার দিক দিয়েও সমান। এটাও 4টা, এটারও 4টা। আমি তোমাদেরকে বলেছি কোনো সেটের একই উপাদান যতবার থাকুক না কেন তাকে একবার কাউন্ট করতে হবে। ক্লিয়ার? তাইলে এই সেটের মধ্যে 1 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে। তাহলে উপাদান সংখ্যা সমান এবং উপাদানগুলো একই। উপাদান সংখ্যা সমান এবং উপাদানগুলো একই হলে সেটা হচ্ছে সমান সেট। এটা হচ্ছে সেটের সমতা বলে। ক্লিয়ার? আমরা সেটের সমতা দেখে নিলাম। এখন আমি একটা বিষয় তোমাদেরকে দেখাবো এভাবে, খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। এই সেট যদি তুমি ভালো জানো তাহলে হায়ার ম্যাথের যখন প্রথম অধ্যায়ের সেট পড়বা, ঠিক আছে, ঠিক তখন একটা জিনিস তোমরা বুঝতে পারবা যে এই সেট আর ওই সেট হচ্ছে অ্যাডভান্স লেভেলের। কি হয়েছে আপনার? ক্লাস করার ম্যানারটাও অর্জন করতে পারেন নাই। দেখো, এ ইকুয়াল বি, এ ইকুয়াল বি, এ সমান বি হবে যদি এ উপসেট বি এবং বি উপসেট এ হয়, বি উপসেট এ হয়। খুব ভালো একটা জিনিস যে এ বি কে পরীক্ষা আসবে এ সমান বি, এ সমান বি 1, এ উপসেট অর ইকুয়াল বি, নাম্বার 2 বি উপসেট এ, আর একটা দিয়ে দিল অন্য কিছু, আর একটা দিয়ে দিল যে এ উপসেট শুধু উপসেট বি। ঠিক আছে, তাহলে চয়েস করতে হবে 1 আর 2। বোঝা গেছে? তাহলে দুইটা সেট সমান হবে তখনই যখন এ বি এর উপসেট এবং বি এর উপসেট ঠিক তখন সমান।
বুঝা গেছে? দেখো তো ওর সবগুলো উপাদান এখানে আছে, তাহলে এ বি এর উপসেট। বি এর সব উপাদান এখানে আছে নাই, তাহলে বি এর উপসেট, এই জন্যই সমান হয়েছে। বুঝা গেছে? তার মানে কি জানো, যে এই যে এর সেটের প্রত্যেকটা উপাদান বিতে আছে, এ সেটের প্রত্যেকটা উপাদান বিতে আছে, থাকতে হবে। আবার বি সেটের প্রত্যেকটা উপাদান এতে আছে, তাহলে নিশ্চিত থাকো এ আর বি এর উপাদান অভিন্ন। এ আর বি এর উপাদান অভিন্ন, মানে একই, এই কারণেই সমান। আশা করি বুঝতে পারছো। এই দেখো সেটের অন্তর, সেটের অন্তর, এই যে এটাকে পড়া হয় এ বাদ বি। কিভাবে পড়বো? এটা পড়ার নিয়ম হচ্ছে এ বাদ বি, এ বাদ বি। ঠিক আছে, বেশি পাকনামি করতে নিষেধ করছি। আমি যেটা লিখে দিচ্ছি এটা লেখো, তারপরে এটাকেও এ বাদ বি পড়বা, এ বাদ বি। ঠিক আছে, এটার একটা গঠন পদ্ধতি আছে, এ বাদ বি এর একটা গঠন পদ্ধতি আছে। এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স ডাজ নট বিলংস টু বি। এটা হচ্ছে বাদ সেটের গঠন পদ্ধতি। এগুলো কিন্তু কাজের জিনিস লাগবে। বাদ সেটের গঠন পদ্ধতি বলে, বাদ সেটের গঠন পদ্ধতি বলে। এখন মনে করো আমি একটা সেট নিলাম এ, এর উপাদান হচ্ছে 1 2 3 4 5 6 এরকম ধরো আমি নিলাম। আর বি একটা সেট নিলাম 2 4 6। তাহলে আমি এ বাদ বি নির্ণয় করব। এ বাদ বি 1 2 3 4 5 6, 2 4 6। এখন একটা জিনিস খেয়াল করো, বিয়োগ সেটের বাদ সেটের অন্তর যখন করবা দেখবা যে এই মাইনাসের পরে যেটা আছে তার উপাদান এখানে মেলে কিনা। এটা মিলছে, এটা এটার সাথে মিলছে, এইটা এইটার সাথে মিলছে। ঠিক আছে, মাইনাসের পরে যে সেট থাকবে ওই সেটের যে যে উপাদান এই সেটের সাথে মিলবে, আগের সেটের সাথে মিলবে, সেই উপাদানগুলো বাদ দিয়ে এখানে যা থাকবে শুধু তাই লিখব। আচ্ছা, আমি একটু উদাহরণটা একটু চেঞ্জ করে দিই। এখানে আমি 8 দিলাম। ঠিক আছে, আচ্ছা দেখো এখন এইখানকার যে যে উপাদান এখানে মিলছে সেটা সেটা গোল দিয়ে রাখছে। তাহলে এখন এখানে 1 3 5, বাবারে 8-এর কথা বলছি,
বলছি মাইনাসের পরে যে সেট থাকবে ওই সেটের যে যে উপাদান এখানে ম্যাচ করবে শুধু সেইগুলো এখান থেকে সরাই দিয়া এইখানে যা থাকবে তুমি তাই লিখবা। ওইখানে কি আছে না আছে এটা তোমার দেখার বিষয় না। এই সেটের মধ্যে কি আছে অবশিষ্ট পড়ে ওটা তুমি দেখতে পারবে না। বুঝা গেছে? এই সেটের মধ্যে এই সেট থেকে এই সেটের উপাদান কোনগুলো বাদ যাবে, যেগুলো এখানে মিলবে সেগুলো বাদ দিয়ে এই অংশের মধ্যে শুধুমাত্র যা থাকবে তুমি তা লিখবা, অন্য কিছু না। ওই সেটের মধ্যে হাজারটা বাকি থাক, তোমার সমস্যা কি? তুমি শুধু এই সেটের মধ্যে কার অবশিষ্টগুলো লিখবা। এটাই হইতেছে বাদ সেট। ক্লিয়ার? বুঝতে পারছি কি না? এই জন্য উদাহরণ চেঞ্জ করে দিছি যে তোমাদের তো আবার ওই রকম দিলে তোমরাও তো এইটা নিয়ে আসবে এখানে। আচ্ছা, ও যেটা ভুল করলাম। আচ্ছা ধরো এ বাদ বি, এই অ্যান্সার লিখছো না? এ বাদ বি সেটের উপাদান কেডা? 135, তাই না? এখানে দেখো এই গঠন পদ্ধতির মিনিং অনেকেই জানে না, এগুলো জেনে পড়তে গেলে একটু সময়ের ব্যাপার। দেখো এই যে এক্স, এই এক্স হচ্ছে এ মাইনাস বি এর উপাদান বোঝায়। এক্স কে এ মাইনাস বি এর উপাদান, ঠিক আছে? বুঝো, ইংরেজি যেমন বাংলা করে করে বুঝো না এরকম। এক্স হইতেছে এ বাদ বি এর উপাদান, যা এর মধ্যে থাকবে কিন্তু বিতে থাকবে না। যেমন মনে করো ওয়ান, ওয়ান ওয়ান কি, ওয়ান কি বলো তো? ওয়ান হইতেছে এ বাদ বি সেটের উপাদান। ওয়ান হচ্ছে এ বাদ বি সেটের উপাদান। এখন দেখো এই ওয়ানটাই আবার এ এর উপাদান কিন্তু বি এর উপাদান নয়। বি এর উপাদান নয়। দেখো বি এর মধ্যে কি মুছে ফেলছি তো, বি এর মধ্যে কি ওয়ান আছে? দেখো তো তোমার খাতায় নাই। ওই জন্য গঠন পদ্ধতি দেখো বাস্তব যে এক্স হচ্ছে এমন উপাদানকে নির্দেশ করতেছে যেটা হচ্ছে এ মাইনাস বি এর উপাদান। সেই উপাদান এর মধ্যেই থাকবে কিন্তু বিতে থাকবে না। আবার দেখো থ্রি এ মাইনাস বি এর মধ্যে আছে, থ্রি এ মাইনাস বি এর মধ্যে আছে। তাহলে দেখো থ্রি বিলংস টু কি এ, কিন্তু থ্রি দেখো তোমার খাতার মধ্যে বি এর মধ্যে নাই। আমি লিখে মুছে ফেলছি, মুছে ফেলে অনেক বড় অন্যায় করে ফেলছি, ঠিক আছে? তাহলে দেখাইতে পারতাম। দেখো এখানে ফাইভ ফাইভ বিলংস টু কি এ, ফাইভ বিলংস টু এ। ফাইভ এর মধ্যে আছে কিন্তু বি এর মধ্যে কি আছে? তাহলে গঠন পদ্ধতির সাথে মিলে, ঠিক আছে? আমরা আজকে পড়াইলাম সেটের অন্তর পর্যন্ত, ঠিক আছে?